দেখো চ্যাপ্টার 6 আলোচনা করব ফিজিক্সের। তো বিষয়টা হচ্ছে প্রথমে আজকে আমরা ক্যালোরিমিতি করব। কি করব? ক্যালোরিমিতির সূত্র। দেখো ক্যালোরিমিতির সূত্র। আচ্ছা, ক্যালোরিমিতির সূত্র মানে কি? গৃহীত তাপ সমান আছে গৃহীত তাপ সমান আছে বর্জিত তাপ। ক্যালোরিমিতির সূত্র মূলত গৃহীত তাপ সমান বর্জিত তাপ। আমরা এই সূত্রগুলো পড়ব এবং আজকে সৃজনশীল প্র্যাকটিস করব। ঠিক আছে, সৃজনশীল প্র্যাকটিস করব। তো প্রথমে ক্যালোরিমিতির সূত্রটা দেখে নিলাম, গৃহীত তাপ সমান বর্জিত তাপ। ঠিক আছে, তো এই গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এখন গৃহীত বা বর্জিত তাপের সূত্র যেটা আছে দেখো, এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 গৃহীত বা বর্জিত তাপ কিউ ইকুয়াল ms del T মানে হচ্ছে ms T2 minus T1, T2 minus T1, এই সূত্র তাপমাত্রার পার্থক্য হয়। আচ্ছা, সূত্রটা লিখে ফেলো দ্রুত। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে মূলত দেখব এই যে গৃহীত তাপ বা বর্জিত তাপ, এখানে হচ্ছে কি কি এলিমেন্টস গুলো লাগবে আমরা সেগুলো দেখব। দেখি এখানে হচ্ছে কিছু তথ্য লাগবে, সেগুলো নোট হিসেবে আমরা লিখে নিব। সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে নাম্বার 1, পানির আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ যেটা লিখে নিবা, এটা অনেক সময় প্রশ্ন দেওয়া থাকবে, আর ম্যাক্সিমাম টাইম দেওয়া থাকে না। সেখানে হচ্ছে আমাদের নিজেদের মুখস্থ করে নিতে হবে বা এটাকে মাথায় রাখতে হবে। 4200 জুল পার কেজি পার কেলভিন, এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপের সূত্র। মানে পানির আপেক্ষিক তাপ কত সেটা 4200 হচ্ছে পানির আপেক্ষিক তাপ। এরপর হচ্ছে নাম্বার 2, আমরা হচ্ছে বরফের আপেক্ষিক তাপ দেখব। বরফের আপেক্ষিক তাপ এটা হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, এই দুইটা তথ্য পানির আপেক্ষিক তাপ বা হচ্ছে বরফের আপেক্ষিক তাপ, এটা প্রশ্নে দেওয়া থাকতে পারে এবং প্রশ্নে উল্লেখ নাও থাকতে পারে। যখন উল্লেখ না থাকবে তখন আমার মুখস্থ থাকতে হবে। এটা হচ্ছে আমার প্রশ্ন, এই প্রশ্নের সাথে এটা আমাকে মুখস্থ করে রাখতে হবে। উত্তরটা যখন লিখবো তখন আমাদের এই বরফের আপেক্ষিক তাপ এবং পানির আপেক্ষিক তাপটা সেখানে অ্যাড করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা মূলত আজকে সৃজনশীল সলভ করব এই ক্যালোরিমিতির সূত্র দিয়ে। যে ধরনের সৃজনশীল হয়ে থাকে আমরা দেখলাম ঢাকা বোর্ড 24 হচ্ছে ক্যালোরিমিতির সূত্র দিয়ে প্রশ্ন আসছে, ঢাকা বোর্ড 24 সলিউশন করব। আচ্ছা ঠিক আছে, ঢাকা বোর্ড 24 এখানে আছে, একটু প্রশ্নটা পড়ে নিব কি আছে সেটা। প্রশ্নটা কি আমরা একটু খেয়াল করি। প্রশ্নটা হচ্ছে একটি 1.67 কেজি ভরের একটি 1.67 কেজি ভরের ধাতব খণ্ডকে একই ধাতুর তৈরি 2 কেজি ভরের পাত্রের মধ্যে রেখে 1000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হলো। ধাতব খণ্ডটিকে একটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফের স্তূপে রাখা হলো। ধাতুটির আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন দেওয়া আছে। ধাতুটির আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে কত? 334 কিলো জুল পার কেলভিন। এখানে কিন্তু এই যে তথ্যটা দেওয়া আছে একটু খেয়াল করব, এখানে কিন্তু কি দেওয়া আছে? কিলো জুল। এই যে 334 334 কিলো জুল পার কেজি। কিলো জুল, এই কেজি হচ্ছে কি কিলো জুল, কিলো জুল পার কেজি। পানির আপেক্ষিক তাপ এটা দেওয়া আছে 4.2 কিলো জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, কিলো বলতে হচ্ছে আমরা ওখানে 1000 দিয়ে গুণ করতে হবে জুল যদি বানাইতে চাই। আচ্ছা ঠিক আছে, এই আমরা মূলত ঘ নাম্বার এবং হচ্ছে ঘ নাম্বার শেষ দুইটি প্রশ্ন সলিউশন করব। কি আছে? উত্তপ্ত ধাতব খণ্ডটি কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে। অর্থাৎ 1000 ডিগ্রি সেলসিয়াসে আছে কে বরফটা আছে সরি ধাতব খণ্ডটা 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। এইটাকে যদি একটা বরফ খণ্ডের উপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ খণ্ডের স্তূপে রাখা আছে,
তার মানে কতটুকু পরিমাণ বরফ গলবে এইটা বের করতে হবে, কত কেজি বরফ গলবে আমাদের সেটা বের করতে হবে গ নম্বর প্রশ্নটা। আচ্ছা, শেষের প্রশ্নটা কি বলছে, যদি সমপরিমাণ গ হতে প্রাপ্ত বরফ উল্লিখিত উত্তপ্ত পাত্রে রাখা হতো, বরফ ও পাত্রের মিশ্রণের তাপমাত্রা কত হতো। মানে হচ্ছে কি, যদি সমপরিমাণ গ হতে প্রাপ্ত বরফ, তাহলে ঘয়ে যতটুকু বরফ গলবে সেইটুকু যদি উত্তপ্ত পাত্রে, এখানে বলা আছে না পাত্রে রাখা হয়েছে, ধাতব খণ্ডকে একই ধাতুর তৈরি 2 কেজি বরফের পাত্রে রাখা, 2 কেজি বরফের পাত্রে রাখা হলো, ঠিক আছে, 2 কেজি ভরের পাত্রে, তাহলে পাত্রের ভর দেওয়া আছে, তাই না, পাত্রে উত্তপ্ত করা হয়েছে কত 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয়েছে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে এই প্রশ্নটা সলিউশন করব। একটু আমরা প্রশ্নটাকে আমরা এখানে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা প্রথম হচ্ছে গ নম্বর প্রশ্নটা সলিউশন করি। দেখো তাহলে গ নম্বর প্রশ্নটা ছিল উত্তপ্ত ধাতব খণ্ডটি কি পরিমাণ বরফ গলাতে সম্ভব হবে। এখন যা যা তথ্য আছে সেই তথ্যগুলো আমাদের প্রথমে কিন্তু তুলে নিতে হবে। যখন আমরা সলিউশন করব অবশ্যই তথ্যটা তুলে নিতে হবে। তো সলিউশন করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো প্রথমেই তথ্যগুলো তুলে নিতে হবে, ডাটা তুলে নিতে হবে। এইখানে হচ্ছে আমাদের যা যা তথ্য আছে সেগুলো আমরা এখানে তুলে নিব, কি কি আছে সেগুলো তুলে নিব, তাই না। আচ্ছা খেয়াল করো, আমাদের ঘ নাম্বার করতে যে সকল তথ্য লাগবে তথ্যগুলো আমরা একটু দেখে নিই। আমাদের হচ্ছে এখানে বরফ কতটুকু বলবে, এখানে পাত্রের তাপমাত্রা বলছে উত্তপ্ত ধাতুর খণ্ডটি, ওই যে ধাতু 2 কেজি ভরের পাত্রের মধ্যে রেখে 1000 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হয়েছে। কত সেলসিয়াস উত্তপ্ত করা হয়েছে, ইয়া আছে কত, এই যে ধাতব খণ্ডের ভর কত 1.67, ধাতব খণ্ডের ভর কত 1.67, এর তাপমাত্রা কত 1000 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর বরফ কতটুকু গলবে সেটা বের করতে হচ্ছে, মানে বরফের ভর আমরা এই মুহূর্তে বরফ কতটুকু গলবে জানি না, বরফের ভর আমরা ধরে নিব। ওকে, তারপরে দেখো আর কি কি আছে, ধাতুর আপেক্ষিক তাপ দেওয়া আছে, বরফ গলনের সুপ্ত তাপ দেওয়া আছে, দেখছো, আর আছে পানির আপেক্ষিক তাপ আপাতত আমাদের লাগছে না। আমরা এখানে লিখি ধাতুটির ভর কত m1, ধাতুর ভর কত m1 কত 1.67 কেজি, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে ধাতুর তাপমাত্রা, এটা আমরা T2 দেই, সরি T1 দেই, যেহেতু বড় এটার ভর তো C1, তাহলে এটা ধরবো কত T1 কত 1000 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তারপরে কি আছে দেখো, তারপরে কত আছে ইয়া ধাতুর আর কি তথ্য আছে, ধাতুর আপেক্ষিক তাপ দেওয়া আছে, এই ধাতুটার আপেক্ষিক তাপ কত 400 জুল পার কেজি পার কেলভিন। তাহলে আমরা লিখবো ধাতুটির আপেক্ষিক তাপ, সংক্ষেপে তাপ লিখলাম, আপেক্ষিক তাপ এটা S1 ধরতে হবে। তাহলে কত হচ্ছে এটা 400 কিলো জুল দেওয়া ছিল, 400 জুল পার কেজি পার কেলভিন, 400 জুল পার কেজি পার কেলভিন, 400 জুল পার কেজি পার কেলভিন। বরফের আপেক্ষিক মানে ধাতুটির আপেক্ষিক তাপ ছিল S1, তাই না। আচ্ছা এখন এই আমরা দেখব হচ্ছে এটা বরফের কি কি তথ্য আছে, বরফের ভর তো দেওয়া নেই, বরফ কতটুকু গলবে সেটা আমাদের বের করতে হবে। মনে করি যে এখানে লিখব, মনে করি m কেজি বরফ গলবে, ঠিক আছে। বরফের জন্য কি কি তথ্য দেওয়া আছে আমরা সেটা দেখে নিব।
তাহলে বরফের জন্য কি কি তথ্য আছে খেয়াল করো। বরফ গলনে আপেক্ষিক সূত্র তাপ দেওয়া, তাই না? তাহলে বরফ কতটুকু গলবে এই গলার জন্য সূত্রটাই হচ্ছে mLf। বরফ গলার সূত্র কি mLf। LF দিয়ে হচ্ছে তার আপেক্ষিক সূত্র তাপ বোঝায়। তাহলে m আমরা ধরে নিছি, আর LF কতটুকু লাগবে দেখো। LF হচ্ছে এখানে দেওয়া আছে বরফ গলনের বরফের আপেক্ষিক সূত্র তাপ। সূত্রটা এটা হচ্ছে এর এফবি প্রকাশ করা হয়। আমরা ওখানে কত দেওয়া ছিল 334 কিলো জুল। দেখো 334 কিলো জুল পার কেজি। আচ্ছা, এখন যে কিলো থাকার জন্য আমাদের কি করতে হবে? কিলো থাকার জন্য আমাদের হচ্ছে এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 334 ইনটু 10 টু দি পাওয়ার 3 জুল পার কেজি আমরা লিখতে পারি, কারণ কিলো কথার অর্থ হচ্ছে 10 টু দি পাওয়ার 3। হ্যাঁ, 1 কিলো জুল মানে হচ্ছে 1 কিলো জুল পার কেজি মানে হচ্ছে 1000 জুল পার কেজি। এইজন্য আমরা 1000 দিয়ে অর্থাৎ 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখন যে কাজটা আমাদের করতে হবে, দুইটার মধ্যে বরফ ঠান্ডা, বরফের তাপমাত্রা কত ছিল? বরফের তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াস ছিল। আচ্ছা, এখন এই 0 থেকে, তাহলে 0 তেই তো বরফ গলে নাকি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলবে? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল বলতে শুরু করবে। যখনই এটার উপরে এই ধাতব খণ্ড দেওয়া হলো, অর্থাৎ ধাতব খণ্ডটার তাপমাত্রা অনেক বেশি ছিল, তার মানে দ্রুত বরফ বলতে শুরু করবে। তো এইখানে একটা লেভেল আসবে, তাপমাত্রা কি একটা সময় এমন একটা তাপমাত্রা আসবে যেখানে গিয়ে বরফ আর গলা বন্ধ হয়ে যাবে, তাই না? অর্থাৎ 0-তে চলে আসবে। তার মানে বিষয়টা বুঝো, এই যে উত্তপ্ত ধাতব খণ্ডটা 0 ডিগ্রিতে আসবে। উত্তপ্ত ধাতব খণ্ড যখন 0-তে আসবে, 0-তে বরফ গলে, আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ জমা শুরু করে। তাহলে চূড়ান্ত শেষ তাপমাত্রা কত? এই বরফ গলবে কততে? 0-তে না? তাহলে ধাতব খণ্ডটার তাপমাত্রা কততে চলে আসবে? 0 ডিগ্রিতে চলে আসবে কিনা বলো? 0 ডিগ্রিতে চলে আসবে। আচ্ছা, যদি 0 ডিগ্রিতে চলে আসে, তাহলে আমরা দেখি ধাতু কি করবে? ওই যে ধাতুটা, উত্তপ্ত ধাতুটা তাপ বর্জন করবে। খেয়াল করো, উত্তপ্ত ধাতু কি করবে? তাপ বর্জন করবে। তাহলে দেখো ধাতুটি এখানে লিখবো ধাতুটির বর্জিত তাপ, কারণ এটা তাপ বেশি, যার তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করবে। যেহেতু ধাতুটার তাপমাত্রা কত 100 ডিগ্রি মানে 1000 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এই তাপমাত্রা হ্রাস পাবে, বর্জন করবে, তাপ বর্জন করবে। তাহলে বর্জিত তাপ, এটাকে আমরা Q1 সমান হচ্ছে m, যেহেতু ধাতুর ভর হচ্ছে কি m1, তারপর কি আসবে s1, আর হচ্ছে ডেল টি T2 - T1। আচ্ছা, T2 - T1, এই যে T2 সূত্রটা ছিল কি? সূত্র কি ছিল? এই গৃহীত তাপ বা বর্জিত তাপের সূত্র ছিল m, ওই যে ms ডেল টি বা T2 - T1। T2 মানে হচ্ছে শেষ তাপমাত্রা বোঝায়, আর T1 আদি তাপমাত্রা। কিন্তু মনে রাখতে হবে T2 - T1 হচ্ছে তাপমাত্রার পার্থক্য। বেশি তাপ থেকে কম তাপ মাইনাস করে দিব। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে ছিল 100 মানে 1000 ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি সেলসিয়াস। ও শেষে চূড়ান্ত তাপমাত্রা কততে পৌঁছাবে? বরফের যে তাপ 0-তে পৌঁছাবে না? 0-তে পৌঁছাবে। তাহলে হচ্ছে আমরা 1000 বেশি না 0 বেশি? অবশ্যই 1000 বেশি। তো 1000 থেকে এটা T2 - T1 না দিয়ে আমরা T1 - T2। এখন T2 কত? T2 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। বরফের তাপ আমাদের এখানে লিখে নিতে হবে, বরফের তাপমাত্রা এটাকে আমরা ধরবো T2 ইকুয়াল 0 ডিগ্রি সেলসিয়াস। ইকুয়াল কি? বরফের তাপমাত্রা T2 ইকুয়াল 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে T1 - T2। এখানে T2 - T1 কখন হবে? যখন T2 বড় হবে। খেয়াল করো, যখন হচ্ছে T2 - T1 কখন দিব? T2 যদি বড় হয়। T1 - T2 দিব যখন T1 বড়। তাহলে এটা T1 বড় ধরছি আমরা, তাই না? তাহলে এই জন্য T1 - T2, অর্থাৎ ধাতব খণ্ডটার তাপমাত্রা T1 ধরে নিছি আমরা। T1 আমরা ধরে নিছি কি? একদম এদিকে দেখো, T1 - T2। এই জন্য লিখলাম যেহেতু ধাতব খণ্ডটার তাপমাত্রা বেশি থেকে কম তাপমাত্রা মাইনাস করতে হয়। আমরা যদি ধাতব খণ্ডটাকে T2 ধরতাম আর হচ্ছে বরফের তাপমাত্রা T1 ধরতাম, তাহলে হচ্ছে T2 তখন বড় হইতো, তখন T2 -
3 তো সোজা কথা হচ্ছে একদম এখানে তাপমাত্রার পার্থক্য লিখতে হবে। পার্থক্য মানে বেশি তাপ থেকে কম তাপ মাইনাস করে দিব, যেটাকে ডেল টি বলা হয়। ঠিক আছে, আচ্ছা এখানে তার মান বসাই দেই। এর মান কত ছিল 1.67। আচ্ছা এর মান কত 400, আর এখান থেকে কত আসবে 1000 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1000 থেকে 0 মাইনাস করে কত থাকতেছে 1000ই থাকতেছে। তাহলে এত কি আসবে জুল, এত জুল তাপ। একটু কেউ ক্যালকুলেশন করো তো, কত আসে দেখি একটু দাও। তাহলে আসতেছে 668,000 এত হচ্ছে জুল। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ধাতু তাপ বর্জন করবে। কি করবে? ধাতু তাপ বর্জন করবে হচ্ছে এতটুকু পরিমাণ। আচ্ছা এখন দেখো, তাহলে গ্রহণ করবে কে? বরফ গ্রহণ করবে না, সেটা ধাতুটা যতটুকু তাপ বর্জন করবে সেই পরিমাণ তাপ কে গ্রহণ করবে? বরফ গ্রহণ করবে। তার বরফের হচ্ছে গৃহীত তাপ, কারণ বরফের তাপমাত্রা কম। তাহলে লিখবো এবং বরফের গৃহীত তাপ, এটাকে আমরা Q2 লিখি। এটা কি আসলে যেহেতু বরফ গলবে, বরফ গলবে, বরফ গলার সূত্র কি? MLF। এই LF কি? সুপ্ত তাপ, আপেক্ষিক। তাহলে বরফের ভর ছিল M2, তাহলে M2 LF দিলাম। ঠিক আছে, এখন M2 এর ভর কত ছিল? এটা ভর তো জানা নাই, ভর তো বের করব, তাই না? M2 ই হচ্ছে আমরা বের করব। এখানে তাহলে লিখে নেই M2 কেজি বরফ। আমরা কি লিখলাম? M2 কেজি বরফ গলবে। ওকে, তাহলে এখানে আমরা M2 বসালাম। M2 থেকে যাবে, এর সাথে গুণ হবে এর হচ্ছে আপেক্ষিক তাপ কত? 334 ইনটু 10 টু দি পাওয়ার 3 এত জুল আসবে। আচ্ছা তার মানে এটাকে আমরা যেটা যা লিখতে পারি সেটা হচ্ছে 334 ইনটু 10 টু দি পাওয়ার 3 M2 এত জুল হচ্ছে তাপ গ্রহণ করবে। কে গ্রহণ করবে? বরফ। তাহলে আমরা প্রথমেই দেখে আসতাম বরফের ক্যালোরিমিতির সূত্রটা কি? ক্যালোরিমিতির সূত্র হচ্ছে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। গৃহীত তাপ সমান কি? বর্জিত তাপ। তাহলে আমরা এইবার ক্যালোরিমিতির সূত্র অনুযায়ী লিখব। দেখো আমরা লিখে দিই তাহলে ক্যালোরিমিতির সূত্র অনুযায়ী ক্যালোরিমিতির সূত্র অনুযায়ী গৃহীত তাপ সমান বর্জিত তাপ, অর্থাৎ Q1 সমান হচ্ছে Q2। ওকে, Q1 কত ছিল? আমরা যেটা পেলাম কত? 668,000। আচ্ছা 668,000 ইকুয়াল হচ্ছে আমরা বরফের গৃহীত তাপ কত পেলাম? Q2 কত পেলাম? 334 ইনটু 10 টু দি পাওয়ার 3 M2। আচ্ছা আমরা M2 টা বের করতে চাই, তাহলে M2 যদি বের করতে পাশে M2 এর সাথে যা গুণ আছে লেফট রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে এটা কি হবে? এটা গুণ আছে, পরে ভাগ হয়ে যাবে না? আচ্ছা তাহলে আমরা এটাকে লিখতে পারি 668,000 ইনটু 10 টু দি পাওয়ার 3 M2। আচ্ছা তার মানে M2 সমান কত আসে? ক্যালকুলেশন করো। তাহলে M2 সমান 2 আসে না? জি স্যার, 2 কেজি। মানে এখানে ক্যালকুলেশন করলে 2 কেজি আসে। ঠিক আছে, তার মানে 2 কেজি বরফ কি করতেছে? ওই ধাতব খণ্ডটা যদি আমরা বরফের উপর দেই, বরফের টুকরোর উপরে, তাহলে এটা 2 কেজি ভর, মানে 2 কেজি ভরের বরফ গলে যাবে, তাই না? সুতরাং লিখব 2 কেজি বরফ গলবে, এটাই আনসার। ঠিক আছে, আশা করি বুঝছো সবাই। আচ্ছা আমরা এবার আমরা ঘ নাম্বার শুরু করব, শেষেরটা কি সলিউশন করব, 4 নাম্বার প্রশ্নটা সলিউশন করব। 4 নাম্বার প্রশ্ন সলিউশন করার জন্য আমরা একটু দেখে নিই প্রশ্নটা আরেকবার। প্রশ্নটা হচ্ছে এটা, যদি সমপরিমাণ বরফ, কি বলা হচ্ছে সমপরিমাণ, মানে আমরা ঘ নাম্বারে যেই প্রাপ্ত, এই যে ঘ নাম্বারে যতটুকু ইয়া পাওয়া গেছে, বরফের ভর পাওয়া গেছে, আমরা 2 কেজি পেয়েছি, তাই না? 2 কেজি ভরের বরফ উল্লিখিত উত্তপ্ত পাত্রে যদি রাখা হয়, তাহলে বরফ ও পাত্রের মিশ্রণের তাপমাত্রা
কত হতো বরফ ও পাত্রের মিশ্রণের তাপমাত্রা। আচ্ছা আর একটা বিষয় বুঝতে হবে, ভালো করে খেয়াল করো। এদিকে হচ্ছে বিষয়টা হলো, আচ্ছা বরফ যে পাত্রে রেখে ধাতুকে যদি তাপ দেওয়া হয়, ধাতুর তাপমাত্রা যদি 1000 ডিগ্রি সেলসিয়াস হয়, পাত্রের তাপমাত্রা সেম হবে, কারণ ওই পাত্রে রেখেই তাপ দেওয়া হয়েছে। কিসে তাপ দেওয়া হয়েছে? পাত্রে রেখেই তাপ দেওয়া হয়েছে। তাহলে ধাতুর তাপমাত্রা যা হবে পাত্রের তাপমাত্রাও সেম হবে। তাহলে পাত্রের তাপমাত্রা কত? তাহলে 1000 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তাহলে দেখো তো পাত্রের ভর কত দেওয়া আছে? 2 কেজি ভরের পাত্র, তার মানে পাত্রের ভর হচ্ছে 2 কেজি। ঠিক আছে। আচ্ছা এখন বলা হচ্ছে যদি বরফ ও পাত্রের মিশ্রণের তাপমাত্রা কত হবে শেষে, তার মানে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা বের করতে হচ্ছে। আচ্ছা আমি 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা পাত্রে বরফ রেখে দিলাম, ও কি করবে? গলে যাবে। গলে ওই 2 কেজি বরফ গলে তারপরেও তাপমাত্রা যদি আরো বেশি হয়, প্রথমে গলে যাবে, গলে গিয়ে কি হবে? তরল হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হবে। বরফ গলে প্রথমে কি হয়? যতক্ষণে সব বরফ না গলবে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা কত থাকবে? 0 ডিগ্রি সেলসিয়াস। বরফ গলে তারপরে আরো তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা আরো বৃদ্ধি পাওয়ার পরে কি আসবে? আরো বৃদ্ধি যখন পাবে তারপরে ও পানি হয়ে যাবে। পানি থেকে আরো তাপমাত্রা বৃদ্ধি পেলে পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে। ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, কি আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে তারপর কি হবে? যত ডিগ্রি সেলসিয়াস চূড়ান্ত তাপমাত্রা যেতে হবে, যদি চূড়ান্ত তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস ওর শেষ তাপমাত্রা ওই পর্যন্ত ওই তাপমাত্রার পানি হয়ে যাবে। সিস্টেমটা তাহলে আরেকবার শোনো। প্রথমে হচ্ছে পাত্রের ভিতরে আমি যখন বরফ রেখে দিব এটা গলতে শুরু করবে। বিষয়টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে তারপর চূড়ান্ত তাপমাত্রায় পানি হবে, চূড়ান্ত তাপমাত্রার পানিতে পরিণত হবে। আর এই যে পাত্রটা কি করবে? তাপ বর্জন করবে বরফের জন্য। তাপ বর্জন করবে কতটুকু? এই চূড়ান্ত ও বর্জন করে করে একদম চূড়ান্ত তাপমাত্রা এসে এটাও পৌঁছাবে। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখি এটার সলিউশন করব এবং এখানে যে যে তথ্য আছে সেগুলো আমরা তুলে নিব। এবার আমরা বরফকে প্রশ্ন নাম্বার 4 নাম্বার, এখানে হচ্ছে তথ্যগুলো আমরা সব নিয়ে নিব। আমরা যেটা লিখব সেটা হচ্ছে বরফের ভর। দেখো বরফটাকে এবার আগে লিখি। বরফের ভর হচ্ছে আমরা গতে পেয়েছিলাম কত? এটাকে m1 ধরলাম, 2 কেজি পেয়েছিলাম হলো 2 কেজি। আচ্ছা বরফের তাপমাত্রা এটা হচ্ছে T1 ধরলাম, 0 ডিগ্রি সেলসিয়াস ছিল। তারপর হচ্ছে বরফের আপেক্ষিক তাপ S1। দেখো S1 ইকুয়াল কত দেওয়া ছিল? বরফের আপেক্ষিক তাপ দেওয়া ছিল আপেক্ষিক সুপ্ত তাপ, তাই না? আচ্ছা আমরা আপেক্ষিক সুপ্ত তাপ নেই, বরফের আপেক্ষিক তাপ লাগবে না, কারণ যেহেতু হচ্ছে বরফ গলে যাবে। হ্যাঁ বরফের আপেক্ষিক সুপ্ত তাপ, আপেক্ষিক সুপ্ত তাপ এটা হচ্ছে LF দিয়ে প্রকাশ করে 334 কিলো জুল দেওয়া ছিল। কিলো জুল আগেও দেখাইছি আমরা গ নম্বরে, কিলো জুল পার কেজি ছিল। আমরা কিলো থেকে অবশ্যই কি করব? জুলে নিয়ে পরিণত করব। তাহলে হচ্ছে 334 * 10⁻³ জুল পার কেজি। আচ্ছা তারপরে হচ্ছে বরফ যখন পানি হয়ে যাবে পানির আপেক্ষিক তাপটা লাগবে। আমরা এখানে নেব পানি আপেক্ষিক তাপ, এটাকে S1 দিব, এগুলো হচ্ছে 4200 জুল। কারণ ছিল কত? 4.2 জুল না, 4.2 কিলো জুল পার কেজি পার কেলভিন দেওয়া ছিল। এখানে আমরা একটু দেখে নেই, সেটা হচ্ছে এদের পানির আপেক্ষিক তাপ দেওয়া ছিল 4.2 কিলো জুল পার কেজি পার কেলভিন। তাহলে আমরাও এখানে লিখলাম যে S1 4.2 কিলো জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা এখান থেকে যদি আমি বানাইতে চাই অর্থাৎ জুলে নিতে চাই, যেহেতু কিলো আছে, কিলো থেকে জুলে নিতে হলে কি করতে হবে? 1000 গুণ করতে হয়।
তাহলে 1000 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে 4200 জুল পার কেজি আসবে। 4000 বা 4.2 10 টু দি ইনটু 10 টু দি পাওয়ার 3 জুল পার কেজি পার কেলভিন। এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপমাত্রা। আচ্ছা, তারপর হচ্ছে পাত্র আছে, পাত্রের যে তথ্যগুলো আছে, পাত্রের ভর, পাত্রের ভর এটাকে m2 ধরবো, এটাও 2 কেজি। আমরা প্রশ্নে দেখছিলাম যে এটা পাত্রের ভর দেওয়া ছিল 2 কেজি। এই যে প্রশ্নে পাত্রের ভর কত আছে, 2 কেজি আছে। এই যে পাত্রের ভর আছে 2 কেজি এবং পাত্রের তাপমাত্রা হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। পাত্রের তাপ এই দুটো নিয়ে দিব এবং পাত্রের হচ্ছে আপেক্ষিক তাপ দেওয়া আছে একই। এখানে কিন্তু একটা বিষয় বুঝতে হবে, ধাতুটা যেই ধাতু ছিল সেম একই ধাতুর হচ্ছে কি দেওয়া আছে পাত্র। তার মানে পাত্রের আপেক্ষিক সূত্র তাপ কি আসবে, দেখো পাত্রের আপেক্ষিক তাপ সূত্র ওই যে ধাতুর আপেক্ষিক যা সূত্র, কারণ একই সেম ধাতু কি আছে পাত্রটা তৈরি করা। তার মানে ওই ধাতুর আপেক্ষিক তাপ যা আর হচ্ছে পাত্রের আপেক্ষিক তাপ সেম হবে, কারণ পদার্থটা একই পদার্থ। তার কত আসবে 400। ওকে, এখান থেকে তাহলে পাত্রের ভর নিলাম 2 কেজি, পাত্রের তাপমাত্রা কত আসবে, তাপমাত্রা এটাকে আমরা লিখব হচ্ছে T2 দিয়ে লিখব। T2 ইকুয়াল হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, পাত্রের আরেকটা তথ্য লাগবে, পাত্রের হচ্ছে আপেক্ষিক তাপ দেওয়া আছে। হ্যাঁ, আপেক্ষিক তাপকে তাপ লিখলাম, আপেক্ষিক তাপ এটা হচ্ছে কত দেওয়া ছিল, এটা S2 লিখব 400 জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, এইখানে আমরা লিখব হচ্ছে, মনে করি চূড়ান্ত তাপমাত্রা, মনে করি মিশ্রণে চূড়ান্ত তাপমাত্রা। চূড়ান্ত তাপমাত্রা এটা হচ্ছে T। চূড়ান্ত তাপমাত্রা আমরা T ধরে নিলাম, ঠিক আছে। এই তাপমাত্রাটাই মূলত বের করতে হবে। তাহলে খেয়াল করবা, প্রথমে হচ্ছে আমরা পাত্র কি করবে, তাপ বর্জন করবে, আর পাত্র তাপ বর্জন করবে এবং হচ্ছে এখানে বরফ তাপ গ্রহণ করবে। আচ্ছা, আমরা লিখি প্রথমে বরফ বলবে, তাই না। বরফ, যেহেতু বরফ 0 ডিগ্রিতে আছে, 0 ডিগ্রি থেকে বরফ বলে 0 ডিগ্রি পানি হবে। আচ্ছা, এখানে লেখা নেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত তাপ বা প্রয়োজনীয় তাপ, গৃহীত তাপ। আচ্ছা, এই কথাটা হচ্ছে এখানে কি বলতে কেন লিখলাম এটা। আচ্ছা, এখানে কি তাপমাত্রার কোনো পরিবর্তন আছে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, তাহলে তাপমাত্রা 0 থেকে 0, তাপমাত্রার কোনো পরিবর্তন আছে, তার মানে ডেল্টি নাই। তাপমাত্রার পরিবর্তন যখন না থাকে বুঝতে হবে এখানে কি হচ্ছে, বরফ গলতেছে। আর বরফ গললে বরফ গলনের জন্য সূত্রটা কি, বরফ গলনের জন্য সূত্র হচ্ছে mLF। এটা কিন্তু ইয়া না, এই যে m1s1 T2 - T1 এই সূত্র না, বা ডেল্টা এর সূত্রটা হবে না। কারণ কি, তাপমাত্রার পরিবর্তনই নাই, তাপমাত্রা একই আছে, তার মানে এখানে কি বরফ গলতেছে। সেক্ষেত্রে কি একক কি আসবে, m1LF আসবে। তাহলে m1 কত ছিল, দেখো তো m1 ছিল 2 কেজি, 2 বসালাম। LF কত ছিল 334 ইনটু 10 টু দি পাওয়ার 3 এত জুল আসবে। এটা করলে কত আসে দেখো, এটা আসবে 668 ইনটু 10 টু দি পাওয়ার 3 জুল। এটা হচ্ছে বরফ গলার জন্য। আচ্ছা, এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হয়ে গেল না, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হয়ে গেল। তারপরে তারপরে আমাদের যেটা করতে হবে, এবারে পানি হয়ে গেছে। তো এই পানি হয়েছে কত কেজি বলো তো,
ভর যদি 2 কেজি থাকে বলে কয় কেজি পানি হবে? 2 কেজি পানি হবে। তাহলে 2 কেজি পানি হলে 2 কেজি পানি কি করবে? এবার চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাবে, অর্থাৎ T তাপমাত্রায় পৌঁছাবে। এখন এই চূড়ান্ত তাপমাত্রা অবশ্যই 0 হচ্ছে বেশি, সেক্ষেত্রে লিখব 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত তাপ, এটাকে লিখবো Q2। কি লিখবো? Q2। Q2 কি আসবে? তার মানে যেহেতু পানি হয়ে গেছে, এটা আসবে এই কে পানি হইছে বলো তো? 2 কেজি বরফ পানি হইছে। তাহলে কার ভর লিখবো? বরফের ভর যা ছিল পানির ভর হবে m1। এবার আপেক্ষিক তাপ S1, এরপর হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা কি? T না? তাহলে T মাইনাস কত আসবে? T মাইনাস হচ্ছে T1। T1 কত? 0 ছিল। 0 থেকে T হচ্ছে শেষ তাপমাত্রা বেশি, শেষ তাপমাত্রা থেকে আদি তাপমাত্রা, অর্থাৎ 0 আমরা কি করলাম? মাইনাস করে দিলাম। তাহলে এখান থেকে আমরা যা পাবো সেটা হচ্ছে দেখো যে m1 আমাদের কত ছিল? 2। দেখো m1 2 দেওয়া ছিল, h কত ছিল? তার মানে 4.2 into 10 to the power 3, আর t হচ্ছে t হচ্ছে t থেকে যাবে, আর t1 হচ্ছে 0। তার মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো দেখো? এটা হচ্ছে 8.4, ঠিক আছে? 8.4 into 10 to the power 3, এর সাথে t গুণ হয়ে যাচ্ছে। এর সাথে কি গুণ হচ্ছে? t গুণ হচ্ছে। আচ্ছা, এখন এটা আমরা রেখে দিলাম। তারপরে তাপ বর্জন করবে কে বলো তো? পাত্রটা তাপ বর্জন করবে না? পাত্র কি করবে? তাপ বর্জন করবে। তাহলে পাত্রটা যদি তাপ বর্জন করে তাহলে আমরা বর্জিত তাপ লিখবো, পাত্রের বর্জিত তাপ। অর্থাৎ পাত্র কি হবে? 1000 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হবে, তাই না? তাহলে পাত্রটি বর্জিত তাপ আমরা লিখবো Q3। কি লিখবো? Q3। এ কি করবে? 1000 থেকে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে, মানে হচ্ছে 1000 বেশি আছে ও কমে কি হবে? চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাবে। তাহলে এটা কি আসবে? M2 S2। আর হচ্ছে এবার দেখো চূড়ান্ত তাপমাত্রা কম না, এর তাপমাত্রাটা বেশি আছে, তাহলে চূড়ান্ত তার বেশি তাপমাত্রা থেকে, অর্থাৎ এটা ছিল T2 থেকে মাইনাস হবে T। কারণ T মাইনাস হবে কেন? T হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা, এটা কম, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা মাইনাস হয়। আচ্ছা, এখানে যদি ক্যালকুলেশন করা হয় M2 কত আসবে? M2 কত ছিল? এটাও 2 কেজি, কারণ পাত্রের ভর ছিল 2 কেজি। S2 কত? 400 ছিল। আচ্ছা, এখানে T2 কত? 1000 মাইনাস কত? T। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে দেই, এখানে আসবে 800 ইনটু তার সাথে 1000, আর এখানে আসবে কত? 800 T, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটু যদি ক্যালকুলেশন করে দেই তাহলে কত পাবো? 8 ইনটু 10 এর শূন্য কয়টা আছে দেখো? এখানে 2টা আর এখানে 3টা, তাহলে 10 টু দি পাওয়ার 5 দেখা যায়, মাইনাস হচ্ছে 800 T। এটা হচ্ছে এত জুল হচ্ছে বর্জন করবে, এত জুল কি করবে? বর্জন করবে। তাহলে আমরা জানি কি? গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তাহলে ক্যালোরিমিতির সূত্র অনুযায়ী গৃহীত তাপ দুইটা, Q1 Q2। গৃহীত তাপ কয়টা? Q1 Q2, বর্জিত তাপ শুধু Q3। তাহলে ক্যালোরিমিতির সূত্র অনুযায়ী আমরা লিখব Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q3। কারণ Q1 আর Q2 কি ছিল? Q1 Q2 কি ছিল? গৃহীত তাপ, আর Q3 বর্জিত তাপ। এখানে আমরা মান বসাই দেই। দেখো Q1 এর মান কত ছিল? একটু দেখে নেই Q1 এর মান কত ছিল? Q1 ছিল কত? এই যে Q1 ছিল 668 × 10⁻³ আর Q2 ছিল কত? Q2 ছিল হচ্ছে 8.4 10⁻³ T। ওকে, তাহলে খেয়াল করো Q1 ছিল 668 10⁻³ প্লাস Q2 কত ছিল? 8.4 না?
8.4 into 10 to the power 3t। ওকে, আর Q3 আমরা এখানে দেখতে পাচ্ছি কত ছিল, 8 into 10 to the power 5 minus 800t। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে এখান থেকে কি বের করা, t এর মান বের করা। তাহলে t সব লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, t গুলোকে কি করব, লেফট হ্যান্ড সাইডে নিয়ে নিব, তা বাকি সব রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেব। তাহলে এখানে কত আছে, 8.4 10 to the power 3t, আর এই দুই পাশে 800t মাইনাস আছে, এই পাশে প্লাস হয়ে যাবে 800t। ওকে, আর এখানে 8 into 10 to the power 5 মাইনাস হয়ে যাবে 668 into 10 to the power 3। ওকে, এখান থেকে যদি আমরা t কমন নেই তাহলে থাকতেছে 8.4 10 to the power 3 প্লাস হচ্ছে 800, আর এখান থেকে আমরা যা আছে তাই লিখে দেই। আপাতত একবারে ক্যালকুলেশনটা করে দিব, কেজন ক্যালকুলেশন করো। তাহলে খেয়াল করো, আমরা এখানে t রেখে দিব, তাহলে বাকি সব দিয়ে ওখানে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 8 to 10 to the power 5 minus 668 to 10 to the power 3 ভাগ হবে 8.4 to 10 to the power 3 প্লাস হচ্ছে 800। এখন কত আসে, কত আসে বলো তো, ক্যালকুলেশন করে বলো। স্যার এটি 14 ক্যালকুলেশন করছো, এটা আমাকে ক্যালকুলেটরটা দাও তো, ক্যালকুলেশনটা করে দেখতে হবে। 8 into 10 to the power 5 minus 668 into 10 to the power 3 8.4 into 10 to the power 3 প্লাস হচ্ছে 800 14 পয়েন্ট, দেখো আসে কত, 14.347 এত ডিগ্রি সেলসিয়াস। যেহেতু টি এর মান মানে তাপমাত্রা, সুতরাং চূড়ান্ত তাপ বা মিশ্রণের তাপমাত্রা, সুতরাং মিশ্রণের তাপমাত্রা 14.347 ডিগ্রি সেলসিয়াস। এটা কি হবে, আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো। আজকে পর্যন্তই, ধন্যবাদ সকলকে।